নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমেই বেঙ্গল লাইনের যে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব তার দিকে নজর রাখবো। আজকে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু অবশ্যই দীঘা ইতিমধ্যেই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে এবং দীঘায় সস্ত্রীক পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু প্রতীক্ষার অবসান, দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ইস্যু নয়াদিল্লি জনগণনার সঙ্গে জাতি গণনাও করবে মোদী সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রীর বাসভবনে 3 ক্যাবিনেটকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। পরবর্তী ইস্যু বেঙ্গল লাইনের। যে ছবিতে আমরা প্রথমেই নজর রাখবো আজকে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু অবশ্যই দীঘা, এবং দীঘা বলা যেতে পারে এর আগে পর্যটকদের ডেস্টিনেশন ছিল এবং এবার হতে যাচ্ছে একেবারে পুণ্যার্থী এবং পর্যটকদের মিশেল। ইতিমধ্যেই জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে বিভিন্ন পূজার্চনা হয়েছে এবং তার মধ্যে দেখা গেছে যে দ্বারোদ্ঘাটন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে একেবারে মন্দির উদ্বোধনের ছবি উঠে এসছে। স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে আগ্রহ উন্মাদনা ছিলই, সকাল থেকেই সেই ছবি দেখিয়েছি। কিন্তু যে এবার কিছুটা অন্যরকম ছবিও উঠে এলো দীঘাতে, যে ছবি আপনাদের প্রথমেই শুরুতে দেখাবো বেঙ্গল লাইনের শুরুতেই, একেবারে সৌজন্যের নজিরও বটে সেই ছবি। কারণ এই যে দীঘায় মন্দির উদ্বোধন হবে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, সেই উদ্বোধনে কিন্তু বিভিন্ন নেতাদের সমস্ত বিরোধী দলের নেতাদের চিঠি দিয়েছিল সরকার, কিন্তু সরকারি ওই আমন্ত্রণ পত্র একেবারে পত্রপাঠ নস্যাৎ করে দিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু দিলীপ ঘোষ একেবারে সস্ত্রীক পৌঁছে গেলেন দীঘায়। এমনকি খোশ মেজাজে সোফায় বসে একেবারে আলাপচারিতায় ব্যস্ত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখাচ্ছি সেই ছবি। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য সমস্ত বিরোধী দলের নেতাদেরই চিঠি দেওয়া হয়েছিল সরকারের তরফে, কিন্তু সরকার এই সরকারি আমন্ত্রণ পত্র প্রায় পত্রপাঠ নস্যাৎ করে দিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু দিলীপ ঘোষ একেবারে সস্ত্রীক পৌঁছে গেলেন। সবাইকে অবাক করে দলের বিরুদ্ধেই হাঁটলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারি আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন। সাড়া দিয়ে আজ শ্রী রিঙ্কু ঘোষকে সঙ্গে নিয়ে সরাসরি হাজির হলেন একেবারে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, শুধু গেলেন না, একেবারে দেখা গেল মন্দির চত্বরে অতিথি নিবাসে বসে আলাপচারিতায় ব্যস্ত হলেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একেবারে যে ছবি এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে সেখানে কিন্তু দলের বিরুদ্ধে, মানে দলের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে গিয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু দল কিন্তু তার প্রতি খুব একটা বেশি পদক্ষেপ নিতে পারেনি। এবারেও কিন্তু দলের বিরুদ্ধে প্রায় হাঁটলেন বিজেপির প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একেবারে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে, সরকারি আমন্ত্রণে তিনি সাড়া দিয়ে সস্ত্রীক পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে। দেখো সানদা, একেবারে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ ঘটনা রাজ্য রাজনীতি। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন রকম পদক্ষেপ নিতে, বিভিন্ন রকম মন্তব্য করতে, নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু বারবার দিলীপ ঘোষ বুঝিয়ে দিয়েছেন যে তিনি দিলীপ ঘোষ, তিনি সকলের থেকে আলাদা। এক্ষেত্রেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রাজ্য সরকারের তরফ থেকে কর্মসূচি যদি সময় মতো আসতে পারেন সেক্ষেত্রে তিনি মন্দিরে যাবেন। এবং ঠিক আমরা দেখলাম 5:30 নাগাদ তিনি জগন্নাথ মন্দিরে এলেন, দীঘার জগন্নাথ মন্দিরে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে স্বাগত জানালেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে স্বাগত জানালেন এবং তারপরে অরূপ বিশ্বাস তাকে সঙ্গে নিয়ে মন্দিরে এলেন জগন্নাথ মন্দিরে এবং প্রভু জগন্নাথের দর্শন করালেন এবং তারপরে তিনি ফিরলেন গেস্ট হাউসে, অর্থাৎ অতিথি নিবাসে।
অতিথি নিবাসে ফিরেই, মন্দিরের মধ্যেই অতিথি নিবাসে ফিরেই তখন তার জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার আগেই অতিথি নিবাসে চলে এসেছিলেন এবং তিনি অপেক্ষা করছিলেন। ঘোষ যাওয়ার পরে তারা একান্ত আলাপচারিতা করলেন। গেস্ট হাউসের দোতলায় তারা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন এবং সেখানে দিলীপ ঘোষ যেমন ছিলেন, তার স্ত্রী রিঙ্কু ঘোষও ছিলেন। অন্যদিকে অর্থাৎ দিলীপ আছেন। দিলীপ, এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এর আগেও অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে যেতে দেখা গেছে দিলীপ ঘোষকে। এবার একেবারে রিপ্লে বলা যেতে পারে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে যে ছবি উঠে এলো, অবশ্যই সৌজন্যের ছবিও উঠে এলো, একেবারে বিরল সেই সৌজন্যের ছবি, যেখানে সোফায় একেবারে পাশাপাশি বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। বিশ্বজিৎ, তারপরে যখন অতিথি নিবাস থেকে তারা বেরিয়ে এলেন, তারপরে সাংবাদিকরা আমরা যারা বাইরে ছিলাম দাঁড়িয়ে, তারা সামনে এলেন, অনেকটাই সামনে এলেন এবং ফটো সেশন করলেন, একসঙ্গে দাঁড়ালেন সবাই। তারপরে ফের তারা ফিরে গেলেন এবং দিলীপ ঘোষ ফিরে চলে গেলেন, মুখ্যমন্ত্রী রয়ে গেলেন। অর্থাৎ দিলীপ ঘোষ আরেকটা বার্তা দিলেন যে মন্দির এক জায়গায়, রাজনীতি অন্য জায়গায়। কিন্তু বারবার এই দলের অর্থাৎ বিজেপি দলের পক্ষ থেকেই আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দলের অর্থাৎ বিজেপি থেকেই আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু সনাতনী হিন্দু সম্মেলন করেছেন। এর পাল্টা কর্মসূচি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দ্বারোদ্ঘাটন করছেন, যেখানে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মুখ্যমন্ত্রী এর যে কল্পনা সেটা বাস্তবায়ন হয়েছে এবং একটা সাজো সাজো রব দীঘা জুড়ে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বের কাছে রাজ্য সরকারের আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল যাতে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে সকলেই আসেন। যেমন তার নিজের দলের সাংসদ নেতা যারা রয়েছেন, যারা বিধায়ক রয়েছেন, টলিউডের যারা শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, গায়করা রয়েছেন, গায়িকারা রয়েছেন, তারা যেমন আমন্ত্রণ পেয়েছেন, তারাও এসছেন অনেকেই। তার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকেও আহ্বান জানিয়েছিলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপ ঘোষ সস্ত্রী গেলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে তিনি সকলের থেকে আলাদা এবং তিনি বারবার একটাই কথা বললেন, কে কি করছে তার দেখার দরকার নেই। তিনি এসেছেন, তিনি মন্দির একটা হিন্দু দেবী দেবদেবীর যে মন্দির, সেখানে তিনি আসবেন, এটা তিনি বলেইছিলেন আগে। এবং একটা মন্দির হচ্ছে, তিনি সেখানে দর্শনে এসছেন, প্রভু জগন্নাথ দেবের দর্শনে এসছেন। কিন্তু আরেকটা বিষয়, এখানে শুধু দর্শন নয়, দর্শনের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সেখানে কি কোনো রাজনীতির কথা হলো? কারণ সেটা একেবারেই ভিতরের আলোচনা, সেটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা সরগরম জল্পনা বলা যেতে পারে যে ভিতরে কি হলো, কোনো রাজনীতির কথা বলা যেতে পারে, বা দলীয় ভিতরে কি হলো, কোনো রাজনীতির কথা হলো কিনা, বা দলীয় কি বলবেন। কারণ দিলীপ ঘোষকে নিয়ে অনেকেই আমরা এখানে দেখেছি, যখন দিলীপ ঘোষ এলেন অনেকেই অনেক রকম মন্তব্য করছিলেন। যারা এলেন তারা বলছিলেন দিলীপ ঘোষের এটা হানিমুন হচ্ছে, তার সামনেই বলছেন। জগন্নাথ মন্দিরে এসছেন, দীঘাতে তারা হানিমুন করতে দেখেছি। কিন্তু তারই মাঝে দিলীপ ঘোষ নিজেকে সংযত করে, তার যেভাবে তিনি এলেন এবং তিনি জগন্নাথ দেবের দর্শন করলেন, মুখ্যমন্ত্রী তার জন্য বসে রইলেন, মুখ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন এবং অতিথি হিসাবে দিলীপ ঘোষ এখানে সমাদৃত হলেন। অর্থাৎ তাকে আতিথেয়তার যাতে তার কোনো ত্রুটি না থাকে সেটা দেখলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসে, এবং সৌজন্য সাক্ষাৎ করলেন, ভিতরে আলোচনা হলো, আলাপচারিতা হলো এবং তারপরে মুখ্যমন্ত্রী একদমই বিশ্বজিৎ, যেখানে দেখা যাচ্ছে যে সরকারি আমন্ত্রণ থাকা সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব, দলের শীর্ষ নেতৃত্ব তারা উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, তখন দিলীপকে একেবারে দেখা গেল সস্ত্রীক দীঘায় যেতে। শুধু গেলেনই না, সে সময় দলের অস্বস্তি বাড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন দিলীপ ঘোষ। দেখো দিলীপ ঘোষ, আমি বারবার বলছি, দিলীপ ঘোষকে আমরা যত দেখছি তত তার যে ভাবনা, চিন্তা ভাবনা, সেটা যে অনেকটাই অন্য রকমের, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে
দল কখনো বাধা হয়ে দাঁড়ায়নি বা দলকে তিনি এগিয়ে দেননি যে দলীয় নির্দেশ আছে আমি এটা করতে পারবো না, কি দলীয় নির্দেশ আছে আমি এর বাইরে যেতে পারবো না। বারবার দলীয় নির্দেশে তোয়াক্কা না করেই তিনি বিভিন্ন রকম কার্যক্রম করেছেন এবং বারবার আমরা দেখেছি বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং দলের যে সিদ্ধান্ত বা দলের নেতৃত্ব, যে বর্তমান যারা নেতৃত্বে রয়েছেন, যারা বিরোধী দলনেতা রয়েছেন, রাজ্য সভাপতি রয়েছেন, তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন বা তারা যেভাবে কর্মসূচি করছেন, একেবারে তার বিপরীতে হেঁটে দিলীপ ঘোষ কিন্তু এই জগন্নাথ ধামে এলেন। একদিকে সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে কর্মসূচি রেখেছিলেন যাতে তাকে এখানে আসতে না হয়, অন্যদিকে শুভেন্দু অধিকারী এর পাল্টা কর্মসূচি রাখলেন। তিনি বললেন যে এখানে যারা আসবেন, অর্থাৎ কাঁথিতে মহাসম্মেলনে, সনাতনী সম্মেলনে যারা আসবেন তারা আসলি হিন্দু, যারা জগন্নাথ মন্দিরে যাবেন তারা জালি হিন্দু, এই ধরনের মন্তব্য করেছেন। সেখানে দিলীপ ঘোষ এখানে এলেন, কাঁথিতে কিন্তু গেলেন না, তিনি এলেন দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে, রাজ্য সরকারের আমন্ত্রণে এবং এখানে এসে মানে অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে তিনি গেছেন, দিলীপ ঘোষকে যেতে দেখা গেছে, এবার সেই রিপ্লেই হলো। অর্থাৎ দিলীপ আছেন, দিলীপেই বিশ্বজিৎ, এটাও যেমন ঠিক, কিন্তু বারবার দলের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েও কেন পার পেয়ে যাচ্ছেন দিলীপ, সেই জল্পনাও কিন্তু নতুন করে উস্কে দিল কোথাও গিয়ে। কি বললেন দিলীপ ঘোষ, একবার নজর রাখবো। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নাই, বিরোধিতাও নেই। তো আজ ভগবান এত দূর হেঁটে এসছেন পুরী থেকে, আমি এইটুকু এসে ওনাকে দর্শন করলাম। আমাদের বর্ডার 5 কিলোমিটার দূরে উড়িষ্যা এখানে। আর জগন্নাথ তো উড়িষ্যার দেবতা, কিন্তু জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তার কৃপা সবার দরকার আছে। উনি যদি এত দূর আসেন আশীর্বাদ দিতে, আমি এইটুকু আসবো না? এত বড় মন্দির হয়েছে, পুরী তো বারবার যাওয়া যায় না, এখানে দর্শন করলাম। আমার মতো ভক্ত আসবেন, দর্শন করবেন। কে বানালো, কে উদ্বোধন করলো সেটা লোকে ভুলে যাবে। কি বলছেন সুকান্ত মজুমদার এই বিষয়ে শোনাবো আপনাদের। কার্তিক রীতিমতো কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, কোটি করে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসছে। 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা খরচ করেছে। এ সিগন্যাল প্রভু জগন্নাথ দেব দিচ্ছিলেন। আপনি বলুন, অন্যভাবে নেবেন না। মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। শ্রী জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশবাবু বলে, কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমনের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ, ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি। গত পরশু পড়েছে
দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠার পর দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্রীর, এবং সেই দ্বারোদ্ঘাটনের আগে সর্বসাধারণের জন্য মন্দির খুলছে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রসাদ, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখুন। এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। দারুমূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে। বেঙ্গল আইনে বিরতির পর যেদিকে আমরা নজর রাখবো, যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বেঙ্গল আইনে যে ইস্যুর দিকে আমরা বিরতির পর নজর রাখতে চলেছি, বড় বাজার অগ্নিকাণ্ডে কাজ করেনি অগ্নি নির্বাপন ব্যবস্থা, উঠছে একাধিক প্রশ্ন। এই ইস্যু নিয়ে আমরা ফিরবো যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কাজ করলো না এই ব্যবস্থা, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখতে চলেছি, বড় বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 14 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, কাজ করেনি, উঠেছে একাধিক গাফিলতির প্রশ্ন। মেচুয়া ফলপট্টির বাজারে বড় বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, 14 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 2 জন শিশুও। আপনারা জানেন ইতিমধ্যেই যত ক্রমশ বেলা বেড়েছে, আপনারা জানেন অক্ষয় তৃতীয়ার আগের দিন রাতেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 8 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে, একেবারে বেগ পেতে হয় এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকদের, এবং সেখানে যত বেলা বেড়েছে আজকে আমরা দেখেছি গাফিলতির নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কাজ করলো না, এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সেখানে বেআইনি নির্মাণের একটা অভিযোগ আসছে। এবং অন্যদিকে দমকলের ডিজি যখন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সে সময় দাঁড়িয়ে তিনি বলেছেন যে ফায়ার লাইসেন্সের পুনর্নবীকরণ করা হয়নি। 3 বছর ধরে, 3 বছর আগে এনওসি করা ছিল, তারপরে ফায়ার লাইসেন্স নিয়ে কোনো রকম পুনর্নবীকরণ হয়নি। অর্থাৎ একদিকে যেমন অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ, কাজ করেনি অগ্নি নির্বাপন ব্যবস্থা। 2002 সালে শেষ হয়ে যায় এনওসি ঋতুরাজ হোটেলের, জানিয়েছেন ডিজি ফায়ার। ঘটনাস্থলে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও, তিনি বলছেন যে রাজ্যে একেবারে সার্কাস চলছে। এদিকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে পিএমওর তরফে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একের পর এক গাফিলতির প্রশ্ন। এর আগেও আমরা দেখেছি স্টিফেন কোর্টের ঘটনা, এর আগে আমরা দেখেছি আমরের ঘটনা, তারপরেও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু সেটা কাজ করেনি যথাসময়। মৌমিতা,
দেখো একেবারেই তাই। এই বড়বাজারের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা কিন্তু স্টিফেন কোট এবং আমরি কাণ্ডের স্মৃতিকেই আরো একবার উস্কে দিচ্ছে। তার কারণ এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একগুচ্ছ গাফিলতির অভিযোগ ইতিমধ্যে সামনে এসছে। সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফায়ার লাইসেন্স, যেটা দেখা যাচ্ছে যে 2022 সালের পর থেকে যে দমকল বিভাগের থেকে যে ছাড়পত্র নিতে হয় বা এনওসি নিতে হয়, 2022 সালের শেষ সেই এনওসি কে রিনিউ করা হয়েছিল। তারপরে কোন রকম কোনো পুনর্নবীকরণ করা হয়নি। এটা যেমন একটা বিষয়, তার পাশাপাশি হোটেলের যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, যে ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, সেটাও যথাযথভাবে কাজ করছিল না, কোন রকম রক্ষণাবেক্ষণ ছিল না ক্ষেত্রে। সেই কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার ফাইটিং সিস্টেম রীতিমতো কাজ করেনি। এবং আরো যে বিষয় সেটা হচ্ছে যে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে বেআইনি ভাবে পানশালা তৈরি করা হচ্ছিল এবং সেই পানশালার অনুমতি কে দিয়েছিল? কলকাতা পুরসভার তরফে অনুমতি নেওয়া হয়েছিল নাকি আবগারি দপ্তরের কাছ থেকে, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেটা মনে করা হচ্ছে যে অনুমতি ছাড়াই এই বেআইনি নির্মাণ চলছিল। এবং সব থেকে যেটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে 42টি যে ঘর ছিল হোটেলের, সেই 42টি ঘরকে ভেঙে একটি ঘরকে দুটি ঘরে পরিণত করা হচ্ছিল। অর্থাৎ কোথাও গিয়ে ঘরের সংখ্যা বাড়িয়ে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার একটা সেই চেষ্টাও করা হয়েছে। এবং যে কারণে ঘরগুলি যে পর্যাপ্ত যে আলো হাওয়া আলো বাতাস খোলামেলার যে পরিবেশ সেটা কিন্তু একেবারেই ছিল না। এবং হোটেলের ছাদে সেখানে অতিরিক্ত ঘর তৈরি করে সেখানে অতিরিক্ত নির্মাণের একটা প্রচেষ্টা করা হয়। এবং যে পোস্টমর্টম রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট, সেখানেও বলা হচ্ছে যে 15 জনের মধ্যে 10 জন তারা কিন্তু রীতিমতো ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নয়, দমবন্ধ হয়ে অধিকাংশ আবাসিকের ক্ষেত্রে। এখানেই তোমার কাছে প্রশ্ন রাখবো যে 6 তলার হোটেল যেখানে রমরমিয়ে ব্যবসা চলছে, সেখানে একটা দরজাই রয়েছে, অর্থাৎ ঢুকতে বেরোতে একটাই দরজা রয়েছে এবং সিঁড়িও রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে আপৎকালীন কোনো দরজা নেই। সেখানে এইটা কিভাবে সম্ভব মৌমিতা? দেখো অবশ্যই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ যে কোনো যে বাণিজ্যিক যে সমস্ত আবাসন, বাণিজ্যিকভাবে ব্যবহৃত আবাসন বা এই ধরনের অভিজাত হোটেলগুলির ক্ষেত্রে যে নিয়ম বিধি মানার কথা সেগুলো কিন্তু একেবারেই না মানা হয়নি। একটি মাত্র গেট যেখানে এন্ট্রি এবং এক্সিট দুটি হচ্ছে, এই একটি গেট বিভিন্ন গাফিলতির প্রশ্ন সামনে আসছে। মৌমিতা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। বেঙ্গল লাইনে একটা বিরতি নেব। বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, জনগণনার সঙ্গে জাতি গণনাও করবে মোদী সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। জনগণনার সঙ্গে জাতি গণনাও হবে, এই ইস্যু নিয়ে আমরা ফিরছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, জনগণনার সঙ্গে জাতি গণনাও করবে মোদী সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ জনগণনার সঙ্গে জাত গণনাও করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন রেলমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং আপনারা জানেন যে এই জাত গণনা প্রসঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বারবারই কিন্তু এই জাত গণনার দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই। কোনো কোনো রাজ্যে আলাদাভাবে জাত সমীক্ষাও হয়েছে এবং তার মধ্যে বিহার কিন্তু অন্যতম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি তন্ময় সাহা। তন্ময়, যে ছবি উঠে আসছে যে জনগণনার সঙ্গে বা জাত গণনাও করা হবে, দীর্ঘদিন ধরেই কিন্তু জনগণনার দাবিতে বিভিন্ন দল সরব হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিষয়টা জানতে চাইবো যে জাত গণনার বিষয়টা ঠিক কি, যে দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, অতীতেও দেখা গেছে। দেখো, স্বাধীন ভারত 1951 সাল থেকে 2011 সাল কিন্তু প্রায় নিয়মিতই কিন্তু জাতি গণনা সেন্সাস হয়েছে, অর্থাৎ জনগণনা হয়েছে। এবং সেই জনগণনার মধ্যে যে তথ্যগুলো দেওয়া হতো তার মধ্যে এসসি এবং এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, তারা ঠিক কত পার্সেন্ট, তাদের সংখ্যা, তাদের পরিস্থিতি সমস্ত তথ্য থাকতো। কিন্তু অন্যান্য যেসব জাতি, অন্যান্য যেসব অনগ্রসর জাতি, পিছিয়ে পড়া জাতি, উচ্চবর্ণের হিন্দু এবং নানান ধরনের যেসব জাতি, আমরা জানি যে আমাদের অত্যন্ত ভাস্ট একটা দেশ এবং তাদের নানান জাতি, নানান ভাষা, নানান ধর্মের মানুষ বাস করে, এবং সেই ধরনের কিন্তু কোনো তথ্য সেই হিসাবে থাকতো না, শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি। এই যে নতুন জাতি গণনা, অর্থাৎ এই যে নতুন বিষয়টি উঠে আসে জনগণনার সঙ্গে জাতি গণনা, এখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি ছাড়াও অন্যান্য যেসব জাতি রয়েছে, অর্থাৎ অন্যান্য অনগ্রসর জাতি, ছুতোর, কামার, বিশেষ করে ওবিসির যে বিভিন্ন ধরনের অংশ রয়েছে, তাদের যে পাশাপাশি তাদের অংশ এবং উচ্চবর্ণ, তারা ঠিক কত পার্সেন্ট লোক এই মুহূর্তে রয়েছেন কোন রাজ্যে, দেশের কত অংশ, কত শতাংশ মানুষ থাকে,
তাদের ঠিক পরিস্থিতি কি, তাদের অর্থনৈতিক পরিস্থিতি এবং নানান ধরনের বিষয়গুলো উন্নতি হবে। অর্থাৎ এই যে জনগণনা হবে, এতে এই জনগণনার সঙ্গে জাতিগণনার বিষয়টি যুক্ত হয়ে দেশে আরও বেশি মানুষের কাছে তাদের বিভিন্ন দেশের যে প্রকল্প, রাষ্ট্র যে প্রকল্পগুলো নেয়, বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো নেয়, সেগুলো আরও কিন্তু প্রযুক্তিগতভাবে এবং একদম মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একদম সুচারুরূপে সম্পন্ন হয় বলে যারা অভিজ্ঞ মহল তারা মনে করছেন। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখন নয়, এর সঙ্গে রাজনীতিও যুক্ত আছে। এবং কিন্তু বারবার যতবার জনগণনা হয়েছে ততবারই কিন্তু বারবার দাবি উঠেছে যে জাতিভিত্তিক গণনাটাও করতে হবে। কিন্তু এই যে সাম্প্রতিক সময় এই ইস্যুটা একেবারেই তুলে আনেন রাহুল গান্ধী। লোকসভা ভোট এবং তার আশেপাশের বেশ কয়েকটি ভোটে রাহুল গান্ধী একেবারে ইস্যু করে ফেলেন এই জাতিভিত্তিক গণনা। এবং তোমার মনে থাকবে যে বিহারে একটি জাতিভিত্তিক গণনা হয়েছিল, এবং এই যে জাতিভিত্তিক গণনাকে ইস্যু করছেন এবং রাহুল গান্ধী বারবার দাবি করেছেন এই জাতিভিত্তিক গণনার ক্ষেত্রে কিন্তু বা জাতিভিত্তিক গণনা যদি সম্ভাবনা হয় তাহলে মোদী সরকারের কিন্তু সমস্যা হবে, সেই জন্য তারা করতে চাইছেন না। এবং সামনে বিধানসভা নির্বাচন, বিহার বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রাজ্য, এবং দুটি রাজ্যেই কিন্তু বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং বিহারে কিন্তু নীতিশ কুমারের সাথে জোটে রয়েছেন, এবং সেই জোটের অবস্থা খুব ভালো বলে ওয়াকিবহল মনে করেন এবং আমরা নানান সময় দেখেছি। এবং নীতিশ কুমারের পরিস্থিতি আমরা সবাই জানি, তিনি বারবার দল পরিবর্তন করেন, তিনি কখন কোন ইস্যুতে কার পাশে থাকবেন সেটা কেউ জানে না। এই পরিস্থিতিতে এই জাতি গণনার বিষয়টি কিন্তু একেবারে একদম রাজনীতি। অর্থাৎ তন্ময়, তুমি যেটা বলছো যে চলতি বছরে আমরা জানি যে বিহারে ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন, মানে তার আগে কি নীতিশকে তুষ্ট করতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো? শুধু নীতিশ নয়, বিহারবাসী কিন্তু একেবারে তুমি যদি খেয়াল করে দেখবে যে লালু প্রসাদ যাদব, আরজেডি, তাদের যে একটা অন্যতম ভোট ব্যাংক রয়েছে যাদব ভোট ব্যাংক, এবং কংগ্রেস, তারা রীতিমতো ওবিসিকে টার্গেট করে কিন্তু লোকসভা ভোটে নেমেছিল। এই যে অংশটা, এই যে ওবিসি, আরজেডি, যাদব, এই যে ভোট ব্যাংকগুলো, এগুলোকেও কিন্তু বিজেপি একদম মাইনরিটি টার্গেট করছে বলে ওয়াকিবহল মনে করছে। একবার যদি আমি তথ্যটা দিই, বিহারে যে তথ্যটা উঠে এসেছিল যে বিহারে এই মুহূর্তে বিহার সরকারের যে সার্ভে তাতে উঠে এসেছিল যে অতি অনগ্রসর তারা হচ্ছে 36%। তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্য, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। জনগণনার সঙ্গে এবারে জাতি গণনাও হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোদী মন্ত্রিসভায়, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ বিহার ভোটের সমীকরণকে মাথায় রেখেই কি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো? কিভাবে দেখছেন বিষয়টা? একটা বাংলায় কথা আছে, খেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। এখন বিহার ইলেকশন এসে গেছে, সারা ভারতবর্ষ জুড়ে দলিত এবং নিচু জাত এবং নিচু বর্গের মানুষদের সঙ্গে অন্যায়, অবিচার, খুন, জখম এগুলো প্রতিদিন করেছে। কালকেও রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশে একটা ঘটনা, প্রতিদিনের ঘটনা। এই সরকার দেখিয়েছে তাদের মানসিকতা, এই যে নিম্ন রুচির আরএসএস এর মানসিকতা, নিম্ন বর্গের মানুষকে নিয়ে যে তাচ্ছিল্য করা এবং তাদেরকে নিচু মনের পরিচয় মানে দেখিয়েছে, তাদেরকে সমাজের ভাগিদারি দেয়নি, তাদেরকে সমাজের যে মূল স্রোতে আসার যে ভাগিদারি তার থেকে বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার। রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে এই জাতি গণনার জন্য বারবার বলে আসছে, বারবার প্রতিবার আমাদের এই দাবি ছিল, এবং দীর্ঘ পদযাত্রা, ভারত জোড়ো যাত্রায় আমাদের এটা মূল দাবি ছিল। ভারতবর্ষের মানুষ এটাকে চায়। এখন ভোট এসে গেছে, তাই এখন এটা দেখাতে হবে। এতদিন ধরে করেননি, যাই হোক দেখা যাক আগামী দিনে কি করেন, তার উপরে আমাদের নজর থাকবে বিরোধী দল হিসেবে। ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। যে ছবি আপনাদের তুলে ধরছি, যে দীর্ঘদিন ধরেই কিন্তু জাত গণনার দাবিতে সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল। কোনো রাজ্যে আলাদাভাবে জাত সমীক্ষাও হয়েছে, এবং তার মধ্যে বিহার কিন্তু একেবারে অন্যতম। তেজস্বী যাদব এ প্রসঙ্গে কি বলছেন একবার নজর রাখবো। ये अब निर्णय जो लेना पड़ रहा है, ये हम ही लोगों के एजेंडे पर जो है, हम लोगों की ताकत है समाजवादियों की। जो जीत हुई है ये हमारे पुरखों की जीत हुई है, ये लालू जी की जीत हुई है, ये समाजवाद की जीत हुई है। और अगली हमारी वो लड़ाई रहेगी कि इसके जो फाइंडिंग्स होंगे, क्योंकि परिसीमन से पहले आपको सेंसस कराना है देश का, और उसी में आप इंक्लूड के जो कैबिनेट आया है उसके आधार पर आप कह रहे हैं कि अगले सेंसस में ही इसको इंक्लूड करेंगे।
जातीय जनगणना कराएंगे, तो जब आप जातीय जनगणना की जब फाइंडिंग्स आएगी, हमारी लड़ाई रहेगी कि जैसे दलित आदिवासी भाइयों का आरक्षित सीटें हैं विधानसभाओं के चुनावों में, लोकसभा में, उसी प्रकार से पिछड़ों का भी और अति पिछड़ों का भी आप सीट को जो है आरक्षित कीजिए। क्या लगता है कि बिहार चुनाव को देखते हुए एक पॉलिटिकल फ्रंट है, क्योंकि यही सरकार ने पार्लियामेंट में मना किया था कि कास्ट सेंसस ये आपको सबको पता है, बीजेपी चुनाव को ही देख के सब कुछ करती है। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা। তন্ময়, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যে অশ্বিনী বৈষ্ণবের যে তিনি দাবি করছেন যে বেশ কিছু রাজ্যে কিন্তু এরকম একটা ভালোভাবে একটা সমীক্ষা করা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক করছে। তন্ময়, আমরা সেদিকে নজর রাখবো। Right, and also the 15(5) आर्टिकल 15(5) जो मैंने मेंशन किया है। मुझे लगता है, मेरी इमीडिएट सस्पिशन है कि ये वो वुमेन्स बिल वाली स्ट्रेटजी टाइमलाइन वाली है, बट आई होप दैट बेटर सेंस प्रिवेल्स। अच्छा, No, I want to say one other thing which is frankly बहुत ज़रूरी है, और आज ये शायद कास्ट सेंसस से भी ज़्यादा ज़रूरी है। मैं आज कानपुर गया और वहाँ पे जो टेररिज्म के विक्टिम थे उनसे मैंने बात की, परिवार से मैंने बात की। कोल्ड ब्लडेड तरीके से उनके बेटे को मारा गया है बिना मर्सी के। তন্ময়, রাহুল গান্ধীর বক্তব্য শুনলে তুমিও, এবং তুমি যেটা জানাচ্ছিলে এর আগেও যে রাহুল গান্ধী কিন্তু এর আগে বারবারই সরব হয়েছিলেন এবং সেক্ষেত্রে জাত গণনা হলে সেখানে মোদী সরকার সমস্যায় পড়তে পারে সেই আশঙ্কাও তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু আজকে যে ছবি উঠে এলো, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, কিভাবে বিশ্লেষণ করবে বিষয়টা? দেখো, একেবারে বিহারের যে প্রসঙ্গটা আমি বলছিলাম, বিহারে যদি একেবারে আমরা তথ্য ভিত্তি প্রায় 10% কিছু বেশি কিন্তু উচ্চবর্ণ হিন্দু এবং বাকিরা বেশিরভাগই নিম্নবর্ণ, প্রায় 80% কিছু বেশি নিম্নবর্ণের হিন্দু। এই ক্ষেত্রে ওবিসি, এসসি এই ভোটগুলো কিন্তু আরও বেশি কাজে লাগবে, কাজে লাগাতে পারবে। এবং মোদী সরকারের যেটা হচ্ছে, মোদী সরকার কিন্তু গ্রাউন্ড লেভেলে একটা বড় ওয়ার্কার্স কাজ করে এবং তারা কিন্তু এই অংশটাকে আরও অনেক ভালো করে কিন্তু আরও ব্যাপারটাকে আরও ইসে করতে পারে। এবং তার সাথে আরজেডি এবং অন্যান্য যে দল কংগ্রেস তাদেরও বিভিন্ন রকম, এবং কে এই ইস্যুটাকে ঠিক কতভাবে কাজে লাগাবে এই তত্ত্ব আসলে মানুষের একদিকে যেমন মানুষের কাজে সম্ভাবনা যেতে পারে, আমাদের যে রাজনীতির অংশ, রাজনীতির যে আঙ্গিক, সে আঙ্গিক কিন্তু বেশ কিছু বদলে যেতে পারে। কারণ বিশেষ করে নিম্ন শ্রেণী, যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল, তাদের বিভিন্ন প্রকল্প তৈরি করে, তাদের জনমুখী প্রকল্প তৈরি করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটাকে ঠিক কোনভাবে টানা যায়। এবং একই সাথে বিশেষ করে আরজেডির যে একটি যাদব ভোট রয়েছে, কংগ্রেসের ওবিসি ভোট কংগ্রেস একত্রে করার চেষ্টা করছে, এই সব ভোটকে কাটাকাটি করতে পারবে কিনা বিজেপি এবং নীতিশ কুমার। এক্ষেত্রে কিন্তু বিহার ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ ভোটের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মোহন। ধন্যবাদ তন্ময়, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা। বিরতি নেব, একটা বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বেঙ্গল লাইনের প্রধানমন্ত্রীর বাসভবনে 3 ক্যাবিনেটকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে আজকেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং গতকাল আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক থেকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে কি উঠে এলো বৈঠকে আমরা জানবো একটা বিরতির পর। ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আজও প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। 3 ক্যাবিনেটকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। গতকাল আপনারা জানেন
যে বৈঠকের দিকে আমরা নজর রেখেছিলাম, সেখানে সেনাবাহিনীদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 3 সেনাপ্রধান ছিলেন সেই বৈঠকে। রাজনাথ সিং ছিলেন, অজিত দোভাল ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং গতকাল যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, একেবারে সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয় যে কোথায় কিভাবে কোন পথে হামলা হবে, সেই সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারবে সেনাবাহিনী। অর্থাৎ প্রত্যাঘাত কখন হবে, কিভাবে হবে, সেই পুরোটাই কন্ট্রোল করবে সেনাবাহিনী। এবং আজকেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় নরেন্দ্র মোদীর বাসভবনে। 3 ক্যাবিনেটকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে সীমান্ত রেখায় অর্থাৎ নিয়ন্ত্রণ রেখায় কিন্তু বারবারই কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাক সেনা এবং তারপরে কিন্তু সমুচিত যোগ্য জবাবও দিচ্ছে ভারত। এবং অর্থাৎ সেই সীমান্তে কিন্তু উত্তেজনা রয়েছে এবং যে সেনাবাহিনীর তৎপরতাও কিন্তু তুঙ্গে। সেখানে কিন্তু সেনাবাহিনীরা তৎপরতা এবং কুপওয়াড়া বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে। বারামুলা, কুপওয়াড়া বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর তৎপরতা দেখা গিয়েছে। এবার পাকিস্তানকেও সতর্ক করল ভারত। হটলাইনে কথা বললেন দু দেশের ডিজি মিলিটারি অপারেশন, এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর উঠে এসেছে। অর্থাৎ একদিকে সীমান্তে উত্তেজনা চলছে, পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, সমুচিত জবাব দিচ্ছে ভারত, যোগ্য জবাব দিচ্ছে ভারত। সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং অন্যদিকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 সেনাপ্রধানকে নিয়ে গতকালের বৈঠক আমরা দেখেছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যেমন সেই বৈঠকে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেমন ছিলেন, তেমনভাবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর কিন্তু প্রত্যাঘাত কবে হবে সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে। অর্থাৎ এবার কি খালি সময়ের অপেক্ষা, প্রত্যাঘাত কি তাহলে এবার হতে চলেছে, পাল্টা জবাব দিতে চলেছে সেনা, এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে ইতিমধ্যে। এবং অন্যদিকে সীমান্তে যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তানের সেনা, এবার পাকিস্তানকেও সতর্ক করল ভারত। একেবারে হটলাইনে কথা বললেন দু দেশের ডিজি মিলিটারি অপারেশন। অর্থাৎ একদিকে কিন্তু আপনারা জানেন যে অন্যদিকে এনআইএ টিম তারাও কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে বৈসারেন উপত্যকায়। তারা গিয়েছিলেন আজ এবং এনআইএর আধিকারিকরা যেখানে এই ঘটনাটি ঘটেছিল, নৃশংস ঘটনা, যেখানে একেবারে উদ্যত বন্দুকের সামনে মাটিতে লুটিয়ে পড়েছিলেন পর্যটকরা, তারপরেও জঙ্গিরা রেয়াত করেনি সেই সব পর্যটকদের। এনআইএ টিম তারা স্থানীয় মানুষদের বয়ান রেকর্ড করছে, তেমনভাবেই কিন্তু বৈসারেন উপত্যকায় গিয়ে তারা আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছিল। একদিকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর তৎপরতা সীমান্তে এবং সেখানে কুপওয়াড়া, বারামুলা বিভিন্ন জায়গায় যে বর্ডার লাইনগুলোতে, সেই বর্ডার লাইনগুলোতে সেনাবাহিনীর যেমন তৎপরতা চলছে, অন্যদিকে একেবারে এনআইএ তরফ থেকেও কিন্তু বিভিন্ন তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে চলছে এবং ইনভেস্টিগেশন তারা এগিয়ে নিয়ে চলেছে। অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে তাদের তরফেও। এনআইএ আধিকারিকরা তারা বৈসারেন উপত্যকায় আজ পৌঁছে গিয়েছিলেন এবং অন্যদিকে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, নিরাপত্তা বিষয়ক বৈঠক হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলছে যে কিভাবে প্রত্যাঘাত হবে। যদিও সেনাবাহিনীর ওপর পুরো কন্ট্রোল দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোন সময় কিভাবে কোন পথে প্রত্যাঘাত করবে ভারত, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। যে ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে, তার সেই ঘটনার প্রতিবাদে গোটা দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে এবং সেই সময় এই প্রেক্ষিতেই দাঁড়িয়ে কবে প্রত্যাঘাত হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। 3 বাহিনীকে নিয়ে দিল্লির উচ্চ পর্যায়ের বৈঠক আমরা গতকাল দেখেছি। সেখানে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার ওপর সম্পূর্ণ আস্থা আছে। ভারতীয় সেনার দক্ষতা প্রশ্নাতীত। কিভাবে কখন কোন পথে জবাব দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার, এমনটাই কিন্তু গতকাল আমরা দেখেছি। এবং আজকেও একটি বৈঠক 3 ক্যাবিনেটকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। অন্যদিকে আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রতি মুহূর্তেই কিন্তু এই
আমরা দেখেছি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে আমরা দেখেছি যে বিশ্বমঞ্চে কিন্তু পাকিস্তানের মুখোশও খুলে দিয়েছে ভারত। সন্ত্রাসে মদতের কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এই ছবিও উঠে এসছে আমাদের সামনে। বিশ্বকে পাশে থাকার জন্য ভারত ধন্যবাদ দিয়েছে। অন্যদিকে নিরীহ পর্যটকদের যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অর্থাৎ সমস্ত বিষয় যেমন কূটনৈতিকভাবে বার্তা দেওয়া হচ্ছে ভারতের তরফে পাকিস্তানকে, তেমনভাবে কিন্তু সামরিক বিষয়েও কিন্তু বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে ভারত। গতকাল আমরা দেখেছিলাম যেখানে 3 সেনাবাহিনীকে, সেনা প্রধানকে নিয়ে বৈঠক হয়েছিলেন এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার প্রত্যাঘাতের অপেক্ষা, কবে প্রত্যাঘাত হবে, যেখানে সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, সংঘর্ষ বিরতি বারবার লঙ্ঘন করছে পাকিস্তানের সেনা এবং সমুচিত যোগ্য জবাব দিচ্ছে ভারত। অর্থাৎ সীমান্তে উত্তেজনা রয়েছে, সেনাবাহিনীর তৎপরতা রয়েছে। এদিকে গোটা কাশ্মীর জুড়ে তেমনভাবেই তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার যে কোনো খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপরে নেশন টাইম দেখুন পম্পের সঙ্গে।